আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার স্টুডেন্ট শোনা এখন যাচ্ছে না কথা আমার? স্যার কথা শোনা যাচ্ছে আপনার। আচ্ছা, আমার তো এতে এই ডেস্কটপে আসছে না। মোবাইলে করা যায় কিনা আমি তাই চেষ্টা করছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। তা আপনার কি মোবাইলে প্রেজেন্টেশনটা আছে? হ্যাঁ, মোবাইল আছে। আমি চেষ্টা করছি আর কি। জি, জি। এটা কি দেখা যাচ্ছে এখন? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবেই তাহলে আমি শুরু করি। জি স্যার। এছাড়া উপায় নাই, এটা কি পরিষ্কার দেখা যায়? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি এটা মোবাইল থেকে করছি। ওই আমার এগুলোতে অভিজ্ঞতা কম আর কি, দেখি এরকম দেখা যাবে। আমাকে দেখা না গেলেই হলো। শুরু করতে পারি কিনা একটু জানাবেন। স্যার স্লাইড দেখা যাচ্ছে। একটু ৫ মিনিট অপেক্ষা করলে ভালো হয়। সবাই আসে নাই তো এখনো স্যার। আচ্ছা, আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। ওকে। স্লাইডটা কি একটু বড় হয়েছে ছবিটা? স্যার ছবিটা এখন একটু ছোট হয়ে গেল। আগে ছোট বড় হয়ে গেল? ছিল। ও, জি। এবার? এবার না ঠিক স্যার, আছে আগে স্যার। আগে 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 বড় ছিল স্যার, আগেরটাই বড় ছিল। আচ্ছা, আমি তাহলে আরেকবার দেখাই। এটা হচ্ছে যদি 1 নাম্বার হয়, আমি এখন 2 নাম্বারে যাই। এটা 2 নাম্বার, এটা কি বড় হয় না ছোট হয়? এটা স্যার বড় দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটাই মনে হয় থাকা ভালো, কারণ আজকে আমি অনেকগুলো ছবি দেখাবো তো। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, যখন আপনারা বলবেন তখন আমি শুরু করব। আমি রেডি অবস্থায় আছি, আপনারা জানাবেন। ঠিক আছে স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার 3টা 5 বেজে গেছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আমার কথা পরিষ্কার বোঝা যেত না? জি স্যার, বোঝা যাচ্ছে সবকিছু। আচ্ছা, ওকে। আমার কথা একটু সমস্যা আছে, গত ক্লাসে বলছিলাম আমি আপনাদের, যদি আপনাদের মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জানাবেন, আমি রিপিট করার চেষ্টা করব। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং। আজকে লেকচার ক্লাসটা মেইন হচ্ছে যে ইমার্জেন্সি চেস্ট পেইন সংক্রান্ত যা কিছু আছে, চেস্ট পেইনের জন্য যা ইমার্জেন্সি আমরা মনে করি সেই সবই আর কি এর ভিতরে পড়ে যাবে। আচ্ছা, তো ইমার্জেন্সির ভিতরে চেস্ট পেইন অনেক কারণে হতে পারে। তার ভিতরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে চেস্ট পেইনটা আমি ডায়াগনোস করব কিভাবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। ডায়াগনোস করলে আমি প্রাথমিক চিকিৎসা দিতে পারবো, সবগুলো যে একই রকম চিকিৎসা তা না, মাঝে মাঝে চিকিৎসা হালকা পরিবর্তন হয়। তো আমরা দেখবো যে কি করে আমরা ডায়াগনোস করতে পারি, কারণ লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলোতে আমরা চিকিৎসা সবগুলো একবার দিতে পারবো না। কোনো রকমে মানুষটাকে বাঁচিয়ে রেখে তাকে একটা স্পেশাল সেন্টারে, মানে বড় কোনো সেন্টারে পাঠিয়ে দিতে পারলে আমার কাজ শেষ। তো আমরা শুরু করি তাহলে, যে আমরা প্রাথমিকভাবে ধরবো কিভাবে যে পেশেন্টটা কি হয়েছে। আমাদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন, স্লাইড চেঞ্জ হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা স্লাইডে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে। জি স্যার দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে এই পার্টটা আমরা আজকে আলোচনা করব ধাপে ধাপে। আজকে আমাদের ছবি বেশি থাকবে, এক্স রে ইসিজি এগুলোই বেশি থাকবে, কারণ এগুলো দিয়ে আমাদেরকে ডায়াগনোস করা লাগবে। কাজে ছবিগুলো দেখি আমি আপনাদেরকে আগ্রহী হতে বলবো বেশি। লেখা যা আছে তার চেয়ে ছবিগুলো বেশি কাজে লাগবে আমাদের। প্রথম কথা হলো, পেশেন্ট যে কন্ডিশন গুলো আপনাদেরকে বলা হচ্ছে, এই জিনিসগুলো এক একটা এনি টাইম পেশেন্ট মারা যেতে পারে। তো এই জন্য পেশেন্টের ডায়াগনোসিস কি হলো, পেশেন্টের কি অসুখ হয়ে থাকতে পারে, এটা জানার থেকে পেশেন্টকে কোনো রকমে বাঁচিয়ে রাখাটা হচ্ছে মেইন ব্যাপার এখানে। কাজেই পেশেন্ট যদি দেখেন যে জ্ঞান নাই, অথবা ঘোরের মধ্যে আছে, অজ্ঞান হওয়ার মতো অবস্থায় আছে, অথবা পেশেন্ট কথা বলতে পারছে না, এরকম যখন হবে তখন আগে পেশেন্টকে রিসাসিটেট করবেন। এটা হচ্ছে মেইন ব্যাপার। পেশেন্ট কথা বলতে পারছে না, পেশেন্টের পালস ব্লাড প্রেশার পাচ্ছেন না, পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না এগুলো বোঝা যাচ্ছে না, তাহলে ডায়াগনোসিস বাদ দিয়ে আগে পেশেন্টকে আমাদের রিসাসিটেট করা লাগবে। তার মানে ওই ABC জিনিসটা মনে আছে যে আপনাদের, এ মানে এয়ারওয়ে দেখবেন, যদি এয়ারওয়ে পরিষ্কার থাকে, না থাকলে পরিষ্কার করে দেওয়া লাগবে। যদি থাকে তাহলে দেখবেন নিঃশ্বাস নিচ্ছে কিনা, না নিলে তাকে আম্বু ব্রিদিং, তারপর তাকে অক্সিজেন দেওয়া লাগবে। এবং যদি পালস না থাকে, ক্যারোটিড পালস যদি না থাকে তাহলে আমরা তাকে চেস্ট কম্প্রেশন দিতে হবে, মানে কার্ডিয়াক অ্যারেস্ট। তো এগুলো হচ্ছে যদি পেশেন্ট এরকম সিরিয়াস থাকে। তাহলে যদি সিরিয়াস না থাকে, এরকম মানে এতটা পেশেন্ট জ্ঞান হারিয়ে পড়েছে, পেশেন্টের পালস পাওয়া যাচ্ছে না, এরকম না হলে আমরা তখন আস্তে আস্তে আগাবো। সেটা কিরকম, প্রথমে আমি বলে দিই, ইনভেস্টিগেশনের ভিতরে একমাত্র কার্ডিয়াক যেটা, মানে অ্যাকুট এমআই, নন স্টেবিলাইজেশন এমআই, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এই জিনিস ছাড়া ইসিজি এবং ট্রপোনিন কোনো কাজে লাগবে না আপনাদের। ট্রপোনিন একটা বলে রাখা ভালো, যে ট্রপোনিন যে কোনো অনেক ইমার্জেন্সি কন্ডিশনে বাড়ে। কাজে ট্রপোনিন বেড়েছে বলে আপনি বলবেন যেটা অ্যাকুট এমআই, এই ভুলটা করেন না। এই ভুলটা আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে খুব ভয়াবহ হারে। অনেক জায়গাতে বড় বড় টার্সিয়ারি হসপিটালে আপনি দেখবেন পেশেন্টের হয়েছে সেপসিস, যে কোনো কারণেই হোক সেপসিস, তারপর ESRD, কিডনি ফেল করেছে, তার জন্য অ্যাকুট পালমোনারি ইডিমা ডেভেলপ করেছে, এরকম সেপসিস ESRD এগুলো ব্যাপারে ট্রপোনিন বেড়ে যায়, তখন তাকে অ্যাকুট এমআই বলে সিসিউতে পাঠিয়ে দেয়। তো এই হয়ে গেছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। কাজে সবকিছু ট্রপোনিন দিয়ে বিচার করতে যায় না। ট্রপোনিন বেড়ে যাওয়ার মোট 25টা কারণ আছে, তার ভিতরে অ্যাকুট এমআই একটা। কাজে একটু সাবধানে ইন্টারপ্রিট করবেন, আর বাকি সবগুলোই এক্সরে দেখে ডায়াগনোস করা লাগবে। সবগুলো কন্ডিশন আপনাদের মনে হতে পারে, যেহেতু হেডিংটা হচ্ছে অ্যাকিউট চেস্ট পেইন, তো সব যদি চেস্ট পেইন নিয়ে আসে তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা কিসের জন্য। এটার জন্য আমরা একটু ডিটেলে যাবো এখন। প্রথমে আমি বলি অ্যাকুট করোনারি সিনড্রোম, তার মানে অ্যাকুট এমআই,
অথবা আনস্টেবল অ্যাঞ্জাইনা, যে কোনোটা যদি আসে তাহলে মাথায় রাখবেন যে এটা প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকটা চেস্ট পেইনের নেচার আলাদা, তাদের প্রেজেন্টেশন আলাদা, এবং কি চেস্ট পেইনের ধরনটা আপনি একটু খেয়াল করে শুনবেন, শুনলেই বোঝা যায় যে কোনটা কি কারণে হয়েছে। আপনি ইভেন পরীক্ষা নিরীক্ষা করার আগেই বলতে পারবেন যে কোন চেস্ট পেইন কিসের জন্য। সেটা আমরা এখন থেকে দেখবো একটু। প্রথম হচ্ছে যে বুকের মাঝখানে একেবারে ডিফিউজ পুরো বুকটা জুড়ে থাকবে একেবারে। আমরা যেটা বলি যে বুকে বাম দিকে ব্যথা, আপনি খেয়াল করে দেখবেন যত মানুষ বুকে বাম দিকে ব্যথা বলে সম্ভবত সম্ভবত কোনোটাই কার্ডিয়াক পেইন না, হার্ট থাকে বুকে মাঝখানে। এই জন্য বুকের মাঝখানে ছড়িয়ে থাকবে, বড় একটা জায়গা জুড়ে চাপ দিয়ে ধরে থাকবে। রোগী কিন্তু ব্যথার কথা খুব একটা বলে না। যখন অ্যাকুট এমআই নিয়ে যদি আপনার কাছে আসবে তখন খেয়াল করে দেখেন আপনারা, রোগী কিন্তু ব্যথা এই কথাটা বলে না, তারা বলে বুকটা ভারী হয়ে আছে, চেপে আছে, জাম হয়ে আছে, এরকম কিছু একটা বলে, মনে হয় বুকের উপর ভারী কিছু বসে আছে এরকম। আমাদের যেটা আগে বলা হতো যাদের ডায়াবেটিস আছে তাদের এরকম হয়, আর সাধারণ লোকজন বাকি যাদের নন ডায়াবেটিক তাদের বুকে ব্যথা হয়, এটা একটা ভুল কথা। ডায়াবেটিক আর নন ডায়াবেটিক কেউই বুকে ব্যথা পেইন কথাটা উচ্চারণ করেন না, তারা বলে চাপ দেওয়া আছে, ভারী হয়ে আছে। তো এটাই আপনার খেয়াল করে দেখবেন, এই বুকে ভারী চাপ লাগার এরিয়াটা যত বড় তত বেশি চান্স এটা অ্যাকুট এমআই হওয়ার, যত ছোট তত লেস চান্স। যদি পয়েন্টেড হয়, ভেরি লোকালাইজড হয়, তাহলে এটা কখনোই কার্ডিয়াক না। তো যখন এরকম বুকের মাঝখানে ভারী একটা চাপ দিয়ে বসে আছে এবং অ্যাকুট এমআই ব্যথা, বাকি যত অ্যাকুট চেস্ট পেইন আছে আপনারা দেখবেন, যেমন আপনার অ্যাওর্টিক ডিসেকশন, তারপর হচ্ছে রাপচার অফ দ্য ইসোফেগাস, টেনশন নিউমোথোরাক্স, এগুলোর মতো অত তীব্র ব্যথা হয় না অ্যাকুট এমআইতে। অ্যাকুট এমআইতে রোগীর অস্বস্তিকর একটা ব্যথা থাকে, অস্বস্তিকর চেস্ট হেভিনেস টাইটনেস থাকে, কিন্তু ওই তীব্রতা যদি বলি তাহলে সবগুলো অ্যাকুট চেস্ট পেইনের তীব্রতা এই অ্যাকুট এমআইতে অনেক কম, ওই তুলনায় কম। আচ্ছা, তো ব্যথাটা আপনার লোয়ার জ কখনই আপার জতে যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন, অলওয়েজ লোয়ার জ এবং বোথ আর্মে। লেফট আর্মে থাকলে তো অবশ্যই, রাইট আর্মে যে যাবে না তা না, রাইট আর্মে যদি এটা ট্রান্সমিট করে তাহলে এটা বরং আরো বেশি খারাপ, এটা মাথায় রাখবেন। তার মানে কার্ডিয়াক পেইন রাইট আর্মে রিজেক্ট করেছে, এর সিভিয়ারিটি আরো বেশি। কাজে জতে ছড়িয়ে পড়ছে, দুই হাতে ছড়িয়ে পড়ছে, এরকম দেখে বুঝবেন যে এটা কার্ডিয়াক পেইন। সঙ্গে বমি থাকতে পারে, ঘাম চাপা পারে, এটা যে কোনো ইমার্জেন্সিতে হয়। তাহলে লক্ষণটা হচ্ছে একদম সেন্ট্রাল, ডিফিউজ এবং খুব বেশি রকম রোগী কষ্ট পাচ্ছে, তার সাথে দুই ঘাড়ে হাতে নিচের চোয়ালে একটা ওইরকম ব্যথা হচ্ছে, চাপ দিয়ে ধরে যাচ্ছে, এটা অ্যাকুট এমআই। সরি, অ্যাকুট এমআই। ট্রপোনিন বাড়লে আমরা বলবো অ্যাকুট এমআই, যদি ট্রপোনিন না বাড়ে তাহলে আমরা বলবো আনস্টেবল অ্যাঞ্জাইনা। আমরা ইসিজি দেখে যে ডায়াগনোস করি, এসটি এলিভেশন তো দেখি বোঝা যায়, নন এসটি এলিভেশনে অ্যাটলিস্ট এসটি ডিপ্রেশন থাকবে, ইসিজি কখনই একদম নর্মাল হবে না। মানে আনস্টেবল অ্যাঞ্জাইনাতে নন এসটি এলিভেশন, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এগুলোতে ইসিজি একদম নর্মাল থাকবে, এটা অস্বাভাবিক। এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, ট্যাকিকার্ডিয়া, কিছু না কিছু থাকবেই। তো এগুলো হচ্ছে এসিজি দেখে আমি একটা আন্দাজ করবো। এসটি এলিভেশন হলে তো আমাদের সরাসরি ডায়াগনোসিস হয়ে গেল, আর নর্মাল ইসিজি তো আমাদের জানা লাগবে এ কারণে। তো যখন আমাদের এরকম হবে অ্যাসোসিয়েটেড পালমোনারি ইডিমা থাকতে পারে, অ্যাকুট এমআই হয়ে গেলে তখন হার্ট ফেল করলো, লাংসে পানি জমে গেল, পালমোনারি ইডিমা যেটা বলি, ওটা আমরা এক্সরে না করে বুঝবো না। এক্সরেটা খেয়াল করবে, এক্সরেতে দুই মানে পালমোনারি হাইলাম থেকে দুই পাশে শ্যাডো ছড়িয়ে পড়ছে, মানে এগুলো হচ্ছে পানি জমে যেটা বলি আমরা, এটা টিপিক্যাল একটা এক্সরে পালমোনারি ইডিমা। আচ্ছা, তো এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। যখন এরকম আপনি পাবেন অ্যাকুট এমআই, তখন ফর্মুলা আছে যে আপনি ইমিডিয়েট কি করবেন। ইমিডিয়েট আপনার কাজ হচ্ছে কঠিন তরল বায়বীয় দেওয়ার পরে রোগীকে এমবিবিএস করিয়ে দিবেন। আবার বলি ফর্মুলাটা, কঠিন তরল বায়বীয়, এরপরে এমবিবিএস। এটা একটু দেখেন, কঠিন মানে হচ্ছে আপনাকে ট্যাবলেট দেওয়া লাগবে, লোডিং ডোজ অ্যাসপিরিন এবং ক্লোপিডাগ্রেল, এটা তো কঠিন পদার্থ। তরল মানে হচ্ছে আপনাকে নর্মাল স্যালাইন দিতে হবে। নর্মাল স্যালাইনটা কি জন্য? জাস্ট একটা চ্যানেল মেনটেন করার জন্য,
কখনোই 30 ড্রপ পার মিনিট আমরা নর্মালি যেটা দিই ওইটা না, পারলে 10 ড্রপ 20 ড্রপ। তার মানে কিছুক্ষণ পরে যে কোনো সময়, কিছুক্ষণ পরে মানে কি হার্ট অ্যাটাক হয়েছে এনি টাইম পেশেন্টের এই ভাস্কুলারিটি কলাপস করে যেতে পারে, হিমোডাইনামিক কলাপস করে যাবে, তখন আপনি আর ওষুধ দেওয়ার জায়গা পাবেন না। এই জন্য আগে একটা প্যারেন্টাল রুট তৈরি করে রাখা, যাতে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে আপনি ওষুধটা পাঠাতে পারেন। এই জন্য একটা চ্যানেল চালু করার জন্য, তাকে ফ্লুইড দেওয়ার জন্য না। যদি রাইট হার্ট ফেলিওর হয় তাহলে ফ্লুইড দেবো, ওটা ভিন্ন কথা, আমি এখন এমআই এর কথা বলছি। তার সাথে আমরা লো মলিকুলার হেপারিনটা দিব, এই লো মলিকুলার ওই হেপারিনটাও তো তরল। যাই হোক, আচ্ছা, এবার বায়ু মানে হচ্ছে অক্সিজেন, আমরা হাই ডোজে অক্সিজেন দিব 4 to 6 লিটার। কেন বলছি? কারণ ন্যাজাল ক্যানুলা দিয়ে এর বেশি অক্সিজেন যায় না। আপনি যদি 6 লিটারের বেশি অক্সিজেন দিতে চান তাহলে আপনাকে ওই ফেস মাস্ক দিয়ে দেওয়া লাগবে। তো আমাদের অনেক প্রাইমারি কেয়ারে হয়তো ন্যাজাল ক্যানুলাটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল, এই জন্য 4 to 6 লিটার বলছি। আচ্ছা, এমবিবিএস মানে হচ্ছে এম মানে মরফিন অ্যান্ড মনিটর। আমি যদি একটা করে লিখে রেখেছি, এম মানে মরফিন অ্যান্ড মনিটর। মরফিন যদি পেশেন্টের শ্বাসকষ্ট থাকে দিতে যায় না, মানে যদি রেসপিরেটরি ফেইলিওর থাকে, রেসপিরেটরি ফেইলিওর এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মরফিন দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যদি ব্লাড প্রেশার কম থাকে, হাইপারটেনশন হয়ে গেছে, তাহলে মরফিন দিবেন না। আচ্ছা, এটা জেনারেল রুল। তীব্র ব্যথা হবে, হার্ট ফেইলিওর থাকবে, হার্ট ফেইলিওর থাকলেও মরফিন খুব কাজে দেয়। আর বিবি দুটাতেই বিটা ব্লকার। এখানে বিটা ব্লকারের গুরুত্ব বোঝানো হয়েছে যে অ্যাকুট করোনারি সিনড্রোমে বিটা ব্লকার কতখানি গুরুত্বপূর্ণ। পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে অথবা ব্র্যাডিকার্ডিয়া থাকে তাহলে আপনি বিটা ব্লকার দিবেন না। বাকি আর কোনো ক্ষেত্রে বিটা ব্লকার দিতে নিষেধ নাই। এমনকি শিশুতে আমরা ওই অ্যাকুট এলভিএফের সময় বিটা ব্লকার দিই, আপনারা প্রাইমারি কেয়ারে দিবেন না। প্রাইমারি কেয়ারে যে মনিটরে রেখে বিটা ব্লকার দিতে হয় এলভিএফ এর, সেটা নাই, কাজে আপনি ওই ক্ষেত্রে দিবেন না। তার মানে আমরা মোট 3টা কারণে বিটা ব্লকার দিব না এই প্রাইমারি কেয়ারে। 1 নম্বর হচ্ছে পেশেন্টের যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে, 2 নম্বর পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে, এবং 3 নম্বর পেশেন্টের যদি অ্যাকুট এলভিএফ থাকে। আর লাস্টে স্ট্রেপ্টোকাইনেজ, ওখানে স্কোপ থাকলে অবশ্যই দিবেন স্ট্রেপ্টোকাইনেজ। এটা তো এলিভেশন এমআই না হলে দিতে পারবেন না। আর যদি মনিটর না থাকে তাহলে তো আপনারা অন্তত লো মলিকুলার হেপারিনটা দিবেন, আর যদি শিওর না থাকেন দেওয়ার দরকার নাই, এরপর আপনারা পাঠিয়ে দিলেন। আমরা অ্যাকুট অ্যাওর্টিক ডিসেকশনে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিই আপনাদের যে আগের যে টপিক অ্যাকুট করোনারি সিনড্রোম, আমি একটু আধা মিনিট বা 1 মিনিট সময় দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। নর্মাল, আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার এই যে নর্মাল স্যালাইন যেটা আছে স্যার, এটা কি জাস্ট জি, চ্যানেল মেইনটেইনের জন্য দিব নাকি আহ, মানে চ্যানেল মেনটেন, অনলি চ্যানেল মেনটেন। আমরা পেশেন্টকে ফ্লুইড দেওয়ার কথা চিন্তা করবো না, কারণ পেশেন্টের ইউজুয়ালি এলভিএফ থাকে। আমরা চ্যানেল মেনটেন, যে কোন সময় পেশেন্ট কলাপস করে যেতে পারে, তখন তাকে একটা ড্রাগ দেওয়ার জন্য জায়গা, মানে ওপেন একটা জায়গা চালু রাখতে হলো, ওখান দিয়ে আমরা পরে তখন আইভি ড্রাগ দিতে পারবো। এই জন্য জাস্ট চ্যানেল মেনটেন করার জন্য। স্যার মরফিনের বদলে স্যার প্যাথেটিন বা ন্যালবান এগুলি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, প্রেসিডিন দেওয়া যেতে পারে, তবে রেসপিরেটরি ফেইলও যদি থাকে তাহলে দিবেন না। আর স্যার স্টেবল এনজিনা কোনটাকে বলবো স্যার? মানে স্টেবল অ্যাঞ্জাইনা মানে পেশেন্ট এরকম তীব্রভাবে প্রেজেন্ট করবে না। স্টেবল অ্যাঞ্জাইনার বৈশিষ্ট্য হচ্ছে যে পেশেন্টের যে চেস্ট পেন হয়, পেশেন্ট প্রিডিক্ট করতে পারে যে তার পেন কখন শুরু হবে 1 নাম্বার, এবং শুরু হয়ে গেলে ও তখন বসে যায়, মানে এক্সারশন না হলে তো স্টেবল অ্যাঞ্জাইনার পেন হয় না। তো স্টেবল অ্যাঞ্জাইনার পেন যখন শুরু হবে তখন পেশেন্ট জানবে যে আমি বসে দেওয়া কতক্ষণ পরে পেনটা আমার ভালো হবে। এগুলো সব পেশেন্ট প্রিডিক্ট করতে পারে। প্রিডিক্ট করতে না পারলে এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা। যেমন আনস্টেবল অ্যাঞ্জাইনা ওয়ান অফ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে রেস্ট পেইন। পেশেন্ট বসে আছে, কোনো কাজ করছে না, তারপর পেন শুরু হয়ে গেল। তো এটা বসে থেকে হবে, কখন ভালো হবে সে জানে না।
কিন্তু স্টেবল অ্যাঞ্জাইনা ও বুঝতে পারবে যে এত দূর হাঁটলে বা এত মিনিট হাঁটলে আমার বুক ব্যথার চাপ হয়, এবং 5 মিনিট বা 10 মিনিট বসে থাকলে আমার এটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে stable angina। থ্যাংক ইউ স্যার। Stable angina আমরা কখন না, একটা ক্ষেত্রে সিরিয়াস ধরি, পেশেন্ট যখন বলে আমার ব্যথাটা আগের থেকে বেশি হচ্ছে, অথবা ব্যথার ধরনটা পাল্টাই গেছে। বেশি হচ্ছে না, তাহলে কি ঘন ঘন হচ্ছে? না ওইরকম না, তাহলে কি রকম? রোগী বলে কেমন আমি বুঝাতে পারছি না, তার ব্যথাটা আগের মতো না, এটাই হচ্ছে সিরিয়াস, এটাই হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। তখন আমরা আনস্টেবল মতো ট্রিট করবো। স্যার চেস্ট পেইন মানে এসিএস, অ্যাকুট করোনারি সিনড্রোম, সবগুলো রোগীকে কি মানে করোনারি এনজিওগ্রাম করার জন্য অ্যাডভাইস বা প্ল্যান করতে হবে? অ্যাঞ্জিওগ্রাম, করোনা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। তবে স্টেবল অ্যাঞ্জাইনাতে আমরা যতক্ষণ ইমার্জেন্সি কিছু কন্ডিশন না আসে ততক্ষণ আমরা স্টেবল অ্যাঞ্জাইনার জন্য অ্যাঞ্জিওগ্রাম করি না। অ্যাকুট চেস্ট পেইন, অ্যাকুট ইমার্জেন্সি, এসব ক্ষেত্রে আমরা স্টেবল অ্যাঞ্জাইনাকে কখন ধরি? যখন তার পেইন ভালো হচ্ছে না ওষুধ দিয়ে, অথবা তার এলভিএফ ডেভেলপ করেছে। স্টেবল অ্যাঞ্জাইনা কিন্তু তার এলভিএফ ডেভেলপ করেছে, স্টেবল অ্যাঞ্জাইনা কিন্তু একবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এরকম কিছু ক্রাইটেরিয়া না থাকলে আমরা স্টেবল অ্যাঞ্জাইনার জন্য অ্যাঞ্জিওগ্রাম করি না। থ্যাংক ইউ স্যার। আমরা তার নেক্সটে যেতে পারি। আচ্ছা, অ্যাকুট অ্যাওর্টিক ডিসেকশন, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার লেয়ারটা, অ্যাওর্টার ইনার লেয়ার ইনটিমা যেটা, এটা কোনো কারণে একটা টিয়ার হলো, টিয়ারিং হয়ে যাওয়ার পরে ওই জায়গার ভিতর দিয়ে যখন ব্লাডটা ফ্লো হয়ে যায় তখনই ঝামেলাটা বাঁধে। ভিতর দিয়ে ব্লাড ফ্লো হওয়ার জন্য রিয়াল লুমেন, যেটা অরিজিনাল লুমেনটা কম্প্রোমাইজ হয়ে যায়, এবং ওই যে নিচে একটা লেয়ার তৈরি হলো, ওখান দিয়ে ব্লাড তো যেতেই পারে না, ওই জায়গাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তখন ব্লাড তো অনবরত একটু একটু বারবার ঢুকতেই থাকে ভিতরে, ঢুকতে ঢুকতে ভিতরে ক্লট করে যায়, বন্ধ হয়ে যায়, তখন একটা বড় ধরনের ম্যাসাকার ঘটে। এটা যদি হঠাৎ করে ঘটে তাহলে ইমার্জেন্সি। এই অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশনটা হচ্ছে আজকে আমাদের লেকচার বিষয়বস্তু। ক্রনিক ডিসেকশনও হয়, তবে ওগুলো ইমার্জেন্সি তৈরি করে না, ওগুলো সময় পাওয়া যায়। তো এখন খেয়াল করবেন কি করে আমরা বুঝবো। এটা একদম মনে হবে, পেশেন্ট বলবে বুকের সামনের দিক বা পিঠের দিক, পিঠের দিকে দুই স্কাপুলার মাঝখানে চেস্ট পেন যদি ফ্রন্টে হয় তাহলেও তারা বলে যে ব্যথাটা মনে হচ্ছে ছেড়ে যাচ্ছে, আমার শরীরটাকে 2 ভাগ করে দিচ্ছে, এরকম একটা টিপিক্যাল বর্ণনা দেয় তারা, যে একদম টিয়ারিং পেইন। এবং এর সাথে আপনি যদি তার পালস কম্পেয়ার করেন, ডানে বামে 2 হাতে অথবা হাতে এবং পায়ে, দেখবেন যে পালস আলাদা পাচ্ছেন, একই সঙ্গে পাচ্ছেন না, সিনক্রোনাইজড না, ডিসিমিলারিটি পাওয়া যায়। রেডিও রেডিয়াল দিলে অথবা রেডিও ফিমোরাল দিলে কিছু একটা পাবেন। তো এটাই হচ্ছে কার্ডিনাল ফিচার, সাডেন সিভিয়ার পেইন, কিন্তু পেইনটা হচ্ছে টিয়ারিং, ছেড়ে ফেলছে মনে হচ্ছে, এটা বুকে অথবা পিঠে, এবং আমরা পালস ইরেগুলার পাবো। সাধারণত বয়স্ক মানুষের হয় যাদের প্রেশার বেশি। তো এরকম বর্ণনা পেলে আমরা বুঝবো যে তার অ্যাওর্টিক ডিসেকশন হয়েছে। অ্যাওর্টিক ডিসেকশন অনেক রকমের হয়, যে রকমের ওই অনুযায়ী তার কমপ্লিকেশন গুলো হবে। তবে খেয়াল করেন, কমপ্লিকেশন ডিল করা আমাদের কাজ না, আমরা প্রাইমারি কেয়ারে আমরা ডায়াগনোস করব এবং পেশেন্টকে বাঁচিয়ে রাখবো যতক্ষণ তাকে রেফার করা না যায়। একটু উদাহরণ দিই আপনাকে। এই অ্যাওর্টিক ডিসেকশন অনেক রকমের আছে। যদি আমার অ্যাওর্টিক ডিসেকশনটা অ্যাসেন্ডিং অ্যাওর্টাকে এফেক্ট করে তাহলে টাইপ এ। যদি অ্যাসেন্ডিং হয় তার সাথে আর্ট অফ দ্য অ্যাওর্টা হোক, ডিসেন্ডিং অ্যাওর্টা হোক, থোরাসিক অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যাই হোক, যদি আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে থাকে তাহলে ওটাকে আমরা বলবো টাইপ এ। আর অ্যাসেন্ডিং অ্যাওর্টা বাদ দিয়ে যেখানে থাকুক আমরা বলবো টাইপ বি। এটা ভাগ করার একটা কারণ হলো যে যত অ্যাওর্টিক ডিসেকশন হয় 50% হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টাই, এই কারণে। এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টাই হলে ঝামেলা একটা, যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ওখান দিয়েই তো করোনারি আর্টারিটা বাইর হয়। তো করোনারি আর্টারি যদি ওখানে একটা অ্যানিউরিজম হয়ে বসে থাকে, একটা ডিসেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে হুবহু অ্যাকুট এমআই মতো প্রেজেন্টেশন নিয়ে রোগী প্রেজেন্ট করবে, চট করে বোঝা তখন মুশকিল হয়ে যায়। তো এই জন্য আমি বললাম যে কমপ্লিকেশন কি হবে আমাদের দেখার দরকার নাই, শুরু হলো কিভাবে।
মানে ওটা দিয়ে অ্যাওর্টিক ডিসেকশন এটুকু বুঝতে পারলে আমাদের কাজ। ওই যে বললাম যে টিয়ারিং একটা পেইন হবে, তারপর পালস উল্টাপাল্টা হয়ে যাবে, ডান দিক বাম দিকে পালস মিলবে না, হাতের সাথে পায়ে পালস মিলবে না, এরকম। তো আরো অনেক রকম ফিচার হবে, কোন জায়গাটা এওয়াটা এফেক্ট করছে তার উপর নির্ভর করে প্রেজেন্টেশন হবে, ওটা আমাদের দরকার নাই। এক্সরেতে কি পাবেন? ইসিজিতে আপনি অনেক কিছু উল্টাপাল্টা পাবেন, একদম টিপিক্যাল পাবেন না। টিপিক্যাল কারণ কি, এটা তো করোনারি আর্টের যতক্ষণ এফেক্ট না করছে ততক্ষণ আপনি ওরকম ফিচার পাবেন না। তো এক্সরেতে যদি দেখেন তাহলে দুইটা ফিচার পাবেন। এক নম্বর হচ্ছে ডাইলেটেশন, মানে অ্যাওর্টিক যে এটা মেরিস্টেনিয়াম, সুপের মেরিস্টেনিয়ামটা আপনি ওয়াইডলি ডাইলেটেড পাবেন, তার মানে অ্যাওর্টা আনফোল্ডেড। সোজা কথা হচ্ছে ওপরে সুপেরিয়র মেরিস্টেনিয়ামটা অনেক ওয়াইড পাবেন, অনেক ওয়াইড, স্বাভাবিক যেরকম থাকার কথা ওইরকম না। এই এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই ওয়াইড থাকার কারণে আপনি অ্যাওর্টিক নাকলটা দেখতে পাবেন না, যদি আপনার ওয়াইড থাকে তাহলে। আর যদি ওয়াইড না থাকে তাহলে আরেকটা প্রেজেন্টেশন আপনি দেখবেন, অ্যাওর্টিক ক্যালসিফিকেশনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিতে? অ্যাওর্টিক ক্যালসিফিকেশন এবং অ্যাওর্টিক বর্ডার দেখবেন বড় একটা গ্যাপ আছে। এই দুইটা ডিস্টেন্স, অ্যাওর্টিক ক্যালসিফিকেশনটা সাধারণত অ্যাওর্টিক বর্ডারের সাথে লেগে থাকে। তো অ্যাওর্টিক বর্ডার যেটা তার অনেক ভিতরের দিকে ক্যালসিফিকেশন যদি এরকম দেখতে পান তাহলে আপনারা কনফার্ম থাকবেন যে এটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে আমরা অ্যাকুট অথবা ক্রনিক বলবো। এরকম ক্রনিক অ্যাওর্টিক ডিসেকশন এমনি পাবেন, রোগী হাঁটাহাঁটি করছে, কথা বলছে, এক্সরে করে দেখা গেল যে অ্যাওর্টিক বর্ডার এবং অ্যাওর্টিক ক্যালসিফিকেশনের ভিতরে গ্যাপ অনেক বেশি, দুইটা মাঝখানে গ্যাপ অনেক বেশি, তখন এটা বোঝা যায় যে এটা অ্যাওর্টিক ডিসেকশন আছে, কিন্তু যেহেতু পেশেন্ট কিছু সিমটম নাই, এটা ক্রনিক। আর যেটা আমি বললাম যে টিয়ারিং পেইন, পালস ডিসিমিলারিটি পাচ্ছেন, তার সাথে এরকম পেলে এটা অবশ্যই অ্যাকুট অ্যাওর্টিক ডিসেকশন। আরেকটা দেখেন এক্সরে, গ্যাপটা টের পাচ্ছেন কিনা? অ্যাওর্টিক বর্ডারের সাথে অ্যাওর্টিক যে নাকল ক্যালসিফিকেশন হয়েছে, অ্যাওর্টিক নাকল ক্রিসেন্টিক একটা ক্যালসিফিকেশন, এটা বর্ডার থেকে বেশ ভিতরের দিকে আছে, ওই মাঝখানে গ্যাপটাই হচ্ছে ডিসেকশন। আপনারা কি বুঝতে পেরেছেন ছবিটা দেখে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। এরপরে আমরা চলে যাব কনফার্ম করবো কিভাবে। এটা সিটি স্ক্যান করলে কনফার্ম হয়ে যাবে। সিটি স্ক্যান করলে দেখতে পাবেন ট্রু লুমেন এবং ফলস লুমেন, এই দুইটা আলাদাভাবে বোঝা যায়। এটা আপনার অ্যাক্সিয়াল ভিউ নেন অথবা আপার মানে সুপার মেডিস্টেনিয়াম ভিউ, যে জায়গাতে এটা হয়েছে আর কি, এটা আর্ট অফ জাওয়াটাতে দুইটা লুমেন আমরা দেখতে পাচ্ছি, মাঝখানে একটা ওই ফ্ল্যাপটা দেখা যায়, ফ্ল্যাপ। তারপর যদি আমরা লঙ্গিটিউডাল সেকশন নিই, ওখানে দুই রকম লুমেন দেখা যাবে, সাদাটা হচ্ছে ট্রু লুমেন এবং কালোটা হচ্ছে ফলস লুমেন, যেখানে ওই ইটা জমেছে প্লট। এটা ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে ব্লাড প্রেশার একদম কমাই ফেলতে হবে। ব্লাড প্রেশার 100/60, মানে লোয়েস্ট নর্মাল রেঞ্জে রাখতে পারলে সবচেয়ে ভালো। এবং যখন এরকম ব্লাড প্রেশার বেশি পাবেন তখন নাইট্রোক্লোসাইড, নাইট্রেট যেটা, ওটা আইভি শুরু করে দেওয়া লাগবে। আর ব্যথার জন্য আপনি যে কোনো আইভি পেন কিলার দিতে পারেন। আমাদের তার মানে অ্যাওর্টিক ডিসেকশন যখন হবে তখন আমাদের চিকিৎসার উদ্দেশ্য মাত্র হবে দুটা। এক নম্বর হচ্ছে ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে, আমরা সাধারণত বলি 120/80, তাও কমায় ফেলতে হবে। আইডিয়াল ব্লাড প্রেশার হচ্ছে 100/60 ট্রিটমেন্ট করতে গেলে। এবং দুই নম্বর হচ্ছে ব্যথার জন্য আমরা ওপিয়েট অ্যানালজেসিক দিব আমরা। ব্লাড প্রেশার কমানোর জন্য অ্যাওর্টিক ডিসেকশনের যে ওষুধগুলো যে ডোজে দেওয়া লাগে, বিটা ব্লকার আইভি আপনাকে দেওয়া লাগবে, অথবা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিড, যেসবের কথা বইপত্রে বলা আছে এর ভিতরে এই কয়টা আমাদের দেশে এই নামে পাওয়া যায়। আমি ব্র্যান্ড নেম এবং তাদের ডোজ উল্লেখ করে দিয়েছি এই কারণে যে এই জিনিসটা আমরা আমাদের বারডেম হাসপাতালে শিশুতে এটা ছাপাই রেখে দিচ্ছি, আমাদের ডোজ মুখস্থ করার দরকার নাই। যদি কোনো রোগী এরকম আসে আমরা দেখে দেখে তার ওষুধটার ডোজ দিয়ে দিই, কারণ এত ডোজ তো মনে থাকবে না। এটাও আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন। আর লেকচারটা আমি আপনাদের ওখানে পাঠিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এই বিটা ব্লকার এই ডোজে দিয়ে আমরা প্রেশার পাবো, তাতে অনেক কিছুই লাভ হয় আর কি। পালস কমে, ব্লাড প্রেশার কমে, ওটা প্রোপাগেশনটা ঠেকানো যায় আর কি। অ্যাকুট পালমোনারি এম্বোলিজম, তো এটা যাওয়ার আগে আমি আবারও জিজ্ঞাসা করি, 1 মিনিট সময় দিই, অ্যাকুট অ্যাওর্টিক ডিসেকশন নিয়ে আপনাদের কোনো কোশ্চিন থাকলে একটু আমাকে বলতে পারেন।
স্যার অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশনে যদি জি আমি প্রাইমারি সেন্টারে মানে আমি মানে ইয়ে হলাম যে ডায়াগনোসিস করলাম যে এটা ডিসেকশন, সেক্ষেত্রে স্যার জি আমাকে তো রেফার করতে হবে, মানে আমি জি প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে রেফার করবো স্যার। জি সেটা স্যার কত মানে র্যাপিডলি করার প্রয়োজন স্যার এখানে, মানে এই ক্ষেত্রে মানে মানে আপনার কাজ হবে দুইটা, ওটাই বলছিলাম। আপনি ব্লাড প্রেশার বেশি থাকলে কমাই দিয়ে পাঠিয়ে দিবেন। এই পেশেন্টের কোনো গ্যারান্টি নাই, ও যদি হায়ার সেন্টারে যায় তারপর ওখানে যাওয়া মাত্রই মারা যেতে পারে, এখানে ডেথ রেট খুব বেশি। কাজে ওইটা আপনি চিন্তা করলে হবে না, আপনি করবেন কি পেইন কিলার দিবেন, ব্লাড প্রেশার কমানোর জন্য ওষুধ দিয়ে পাঠিয়ে দিবেন, আর কিছু করার নাই এখানে। ব্লাড এটা তো প্রেশার সার্জারি লাগবে। ইনজেক্টেবল তো স্যার চেম্বারে দেওয়া না, এমনি ওরালি দিতে হবে বিপি কমানোর জন্য ব্লাড প্রেশার। যদি ওখানে চেম্বার তো পারবেন না আপনি, আমি বলছি প্রাইমারি সেন্টার। আচ্ছা প্রাইমারি আচ্ছা। সেন্টারে আপনি আইভি দিতে পারবেন, আর চেম্বারে আসলে আপনি কিছু করবেন না, সরাসরি হুম, ইমার্জেন্সিতে পাঠিয়ে দিবেন, হসপিটাল ওটাই ইমার্জেন্সি। সেটাই। এটা অপারেশন ছাড়া ভালো হবে না, আপনি কোনো ওষুধ দিয়ে আইভি দিয়ে এটা ভালো হবে না। ও অপারেশন করা পর্যন্ত যাতে বেঁচে থাকে সেই জন্য আমরা বিপি কমাবো আর পেন কিলার দিব, এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, আমরা এখন পালমোনারি এম্বোলিজমে যাই। পালমোনারি এম্বোলিজম ছবিটা দেখে যেটা বুঝতে পারছেন, যত পেরিফেরিতে হবে তত সিভিয়ারিটি কম, আর যত সেন্ট্রালি হবে মানে পালমোনারি আর্টারি মেইন বাইফার্কেশন ওখানে হচ্ছে, বা বাইফার্কেট হয়ে রাইট আর লেফট পালমোনারি আর্টারিতে হচ্ছে, এরকম যদি হয় মেইন পালমোনারি আর্টারি যদি হয়, তাহলে পুরো একটা লাংস শেষ হয়ে যেতে পারে। কাজে এটাও এরকম ইমার্জেন্সি। অ্যাকুট পালমোনারি এম্বোলিজম, এটা মাথায় রাখবেন, পেশেন্টের পেরিফেরিতে কোথাও থ্রম্বোসিস না থাকলে এটা হবে না। হুট করে যাকে তাকে আপনি সন্দেহ করতে পারবেন না। তো এখন আমরা ওটাই আসল কথা চলে আসছি, আমি কাকে সন্দেহ করব আর কিভাবে চিকিৎসা করব। এটা পেরিফেরিতে কোথাও না কোথাও একটা ডিপ থ্রম্বোসিস থেকে থাকে, ওখান থেকে লাংসে গিয়ে জমা হয়, এবং তার মানে রাইট ভেন্ট্রিকল মাধ্যমে যাবে। পেশেন্টের যদি আচ্ছা অত ডিটেল দরকার নেই আমাদের, আসলটা চলে আসি। পেশেন্টের যে পাশে থ্রম্বোসিস সরি এম্বোলিজম হবে, এম্বোলিক ফেনোমেনা হবে, পালমোনারি এম্বোলিজম হবে, ওই দিকে একটা প্লুরাইটিক চেস্ট পেন, মানে একটা শার্প তীব্র ব্যথা, টিনটিনে ব্যথা, মনে হবে ব্লেড দিয়ে কেটে দিচ্ছে, এরকম একটা প্লুরাইটিক পেইন হবে। এরকম প্লুরাইটিক চেস্ট পেনের সাথে পেশেন্টের যখন শ্বাসকষ্ট এবং কাশি, এই কাশিটা হচ্ছে খুব মানে ডায়াগনস্টিক পয়েন্ট। পেশেন্টের ব্যথা হচ্ছে, আমরা যেরকম অ্যাকুট এমআইতে কি বলবো, সেন্ট্রাল হেভিনেস, সেন্ট্রালি টাইটনেস, একটা হেভিনেস বলে ওইরকম না, একটা প্লুরাইটিক চিলিপ দিয়ে ব্যথা, তার সাথে পেশেন্ট কাশছে, কাশির সাথে শ্বাসকষ্ট থাকবেই, এরকম যখন হবে তখনই আমরা সন্দেহ করবো যে এটা ডিবিটি হতে পারে। তো যাকে তাকে সন্দেহ করলে হবে না, ডিবিটি থাকতে পারে এরকম কোন একটা ব্যাপার। পেশেন্ট নোন কেস ডিবিটি, ওষুধ পাচ্ছে, ওয়ারফেন পাচ্ছে, অথবা একটা ক্যান্সারের পেশেন্ট, অথবা পেশেন্ট দীর্ঘদিন ধরে শুয়ে আছে এরকম কোনো ব্যাপার, সাপোজ পা ভেঙে গেছে প্লাস্টার করে শুয়েছিল, এই পেশেন্টের সাডেন শ্বাসকষ্ট বুক ব্যথা শুরু হলো, তখন আমরা তাকে সন্দেহ করবো যে পালমোনারি এম্বোলিজম হয়েছে। এবং হসপিটাল সেটিং এ আপনার দেখবেন সাধারণত পোস্ট অপারেটিভ 3 নম্বর এবং 4 নম্বর দিনে, থার্ড অর ফোর্থ পোস্ট অপারেটিভ ডেতে হঠাৎ করে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হলো, তখন আমরা ধরেই নিই যে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হয়েছে। আপনাদেরকে মাঝখানে বলে রাখি, পালমোনারি এম্বোলিজমে যে পরিমাণ ট্রপোনিন বাড়ে, হার্ট অ্যাটাক হলেও অত ট্রপোনিন বাড়ে না। কাজেই আমি শুরুতে আপনাদেরকে আবার বলছিলাম, এখন সাবধান করছি, ট্রপোনিন দেখে বিচার করতে জানেন না। আমাদের চিকিৎসা ব্যবস্থা একেবারে ধসে পড়ছে। একদম বড় বড় হসপিটালে যে কোনো কন্ডিশনে ট্রপোনিন করা হয়, ট্রপোনিন বাড়ে তখন বলে অ্যাকুটেমাই, এরপর এরা দেশে বাইরে গিয়ে দেখে আসে যে কোনো হার্ট অ্যাটাক হয়নি, তখন তো আমাদেরকে ব্লেম করবি, তারা এটা স্বাভাবিক। তো যখন আপনি এরকম পালমোনারি এম্বোলিজম সন্দেহ করলেন, তখন আপনাকে ডায়াগনোসিস করার জন্য ব্লাড গ্যাসটা সবচেয়ে বেশি উপকারী হবে। ব্লাড গ্যাস যদি আর্টারিয়াল ব্লাড গ্যাস করেন তাহলে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পাবেন, যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সবই কমে যাবে, অ্যালকালোসিস পাবেন, এবং এক্সরে থাকবে নর্মাল। এটা একটু মাথায় রাখেন, পালমোনারি এম্বোলিজমে এক্সরে নর্মাল থাকে। এক্সরে নর্মাল মানে কি, হালকা একটু এভিডেন্স যদিও পাওয়া যায়, কিন্তু ওইটা দেখে আপনি ডায়াগনোস করতে পারবেন না, ওইটা দেখে আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন না। অনেক সময়
থাকেও না ওই হালকা এভিডেন্সটা। আমি একটু দেখি সবচেয়ে বেশি যেটা উপকারী হবে আপনার ইসিজিতে। আমি এখানে প্রথমেই আপনাদেরকে সাবধান করে দিই, ইসিজিতে যেটা আপনারা ছোট থেকে শুনে আসছেন, আমরাও শুনে এসেছি S1Q3T3, এটা কোনো ভ্যালু নাই। এটা দিয়ে আপনি ডায়াগনোস করতে পারবেন না। এটা থাকলেও পালমোনারি এম্বোলিজম নাও থাকতে পারে, থাকলে থাকতে পারে, না থাকুক তাও থাকতে পারে, এটা কোনো গুরুত্ব নাই। পালমোনারি এম্বোলিজমের ফিচার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন থাকবে, মানে রাইট ভেন্ট্রিকুলার চাপ বেশি পড়ছে। সেটা কিরকম? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, 2 নম্বর হচ্ছে AVR, যেখানে সবকিছু নেগেটিভ থাকে ওটা পজিটিভ থাকবে, হয়তো ST এলিভেশন পাবেন ওখানে, এবং রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক অথবা V1A আর ওয়েভ ডমিনেট। এই 3টা ফিচার, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, AVR এ পজিটিভ ডিফ্লেকশন এবং V1A RBBB RSR প্যাটার্ন অথবা পজিটিভ R, এগুলো যদি থাকে, তার সাথে ট্যাকিকার্ডিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইসিজিতে বা পেশেন্টের পালস ট্যাকিকার্ডিয়া, এটা পালমোনারি এম্বোলিজমের পক্ষে যত আপনাকে দিবে, এভিডেন্স দিবে, ওই S1Q3T3 অত গুরুত্বপূর্ণ না। তাহলে ইসিজি আমরা এটা পাবো। আর যদি আপনি এক্সরে করেন, তাহলে এক্সরেতে হয়তো ওই যে অ্যারো চিহ্ন যেটা দেওয়া আছে, যে জায়গাতে এম্বোলিজমটা হলো ওই জায়গাতে একটু হেজিনেস থাকতে পারে, নাও থাকতে পারে, এত দ্রুত হেজিনেস নাও আসতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার যেটা পাবেন সেটা হলো যে পালমোনারি ভেসেল খুব কম পাবেন, ক্রনিং, মানে পালমোনারি ভেসেলটা যেরকম থাকার কথা ওইরকম পাবেন না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি থেকে থাকে। এটাও একটা পালমোনারি এম্বোলিজম। লেফট হাইলার মার্জিনটা দেখেন কেমন যেন একটু বেখাপ্পা টাইপের লাগে। এটা যে মানে পালমোনারি কোনো স্কুল বলতে পারবেন তা না, কেমন একটু অ্যাকুট অ্যাঙ্গেলের মতো, একটু পিরামিডের মতো মনে হচ্ছে। এবং কোনো পালমোনারি ভাস্কুলার মার্কিং আপনি লাংসে দেখতে পাচ্ছেন না, লেফট সাইডে বেশি। তো এটাই হচ্ছে পালমোনারি এম্বোলিজমের এক্সরে যদি ফিচার পেয়ে থাকেন তাহলে এরকম। কাজে আমি যদি কনক্লুশন বলি, তাহলে হঠাৎ করে পেশেন্টের প্লুরাইটিক চেস্ট পেন, তার সাথে কাশি হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম একটা রুগী পেলেন, দেখছেন যে পেশেন্টটা দীর্ঘদিন ধরে বেড রিডেন ছিল, অথবা পেশেন্টের একটা ডিবিটি আছে, তাহলে আপনি চিন্তা করলেন এটা পালমোনারি এম্বোলিজম হতে পারে। ইসিজি করে যদি দেখেন যে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন আছে, তাহলে আপনি মোটামুটি কনফার্ম হলেন। এক্সরে করে হয়তো কিছু পাবেন না। এটা কনফার্ম করার উপায় একটাই, সেটা হলো সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম। সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম এইটা আপনি যদি পান তাহলে দেখতে পাবেন থম্বাসটা পাওয়া যাচ্ছে ভিতরে, বড় রকমের থম্বাস পাওয়া যায়। কম্পেয়ার করলে দেখতে পাবেন কন্ট্রাস্ট এবং নন কন্ট্রাস্ট দিলে মধ্যখানে যেটা ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে ওটাই হচ্ছে থম্বাস, ওটা পালমোনারি আর্টারিতে লেগে আছে আর কি। যদি এরকম পেয়ে যান অবশ্যই রিসার্চ করতে হবে, আগে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া লাগবে, এরপর আপনি রিস্ক স্ট্র্যাটিফিকেশন করবেন। এগুলো আমরা প্রাইমারি কেয়ারে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে বলি না, আমরা বলি যে আপনি পাঠাই দিবেন। মোটামুটি এই করা রিসার্চিটেট করার পরে আপনি তাকে পাঠিয়ে দিবেন, এটাই হচ্ছে আমাদের পরামর্শ আর কি। আপনি নিজের থেকে কিছু করতে যাবেন না। যেমন ট্রিটমেন্ট, ডেফিনেট ট্রিটমেন্ট তো অবশ্যই আপনার ওখানে সম্ভব না, ওটা তো আপনাকে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া লাগবে, থ্রম্বোলাইসিস করা লাগবে, থ্রম্বোলাইসিস আপনার ওখানে সম্ভব না। তো রিসার্চিটেশন কিভাবে করবেন? রিসার্চিটেশন করবেন, আইভি ফ্লুইড দিবেন, যদি শক থাকে আইভি ফ্লুইড, যদি ব্লাড প্রেশার তারপর না উঠে তাহলে নরএপিনেফ্রিন, তাতে যদি কাজ না হয় সঙ্গে ডোবুটামিন যোগ করবেন। আর আপনি লো মূলকের হেপারিন দিতে পারেন, এটা হচ্ছে নিরাপদ আপনার ওখানে ফ্লুইড, তারপর হচ্ছে নরএপিনেফ্রিন, লো মূলকের হেপারিন, এগুলো আপনি দিতে পারেন। যদি সিভিয়ার কেসে থ্রম্বোলাইসিস করতে পারেন যদি ব্যবস্থা থাকে, ব্যবস্থা না থাকলে, বিশেষ করে মনিটরিং এর ব্যবস্থা যদি না থাকে তাহলে করতে যাবেন না। আর অক্সিজেন তো যাওয়াই লাগবে, হাই ফ্লো অক্সিজেন। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। প্রাথমিক কাজ বলতে আমি মেইনলি 2টা জিনিস বুঝি। আপনি ব্লাড প্রেশার তোলার জন্য যা দরকার করবেন, এটা ফ্লুইড দিতে পারেন, নরএপিনেফ্রিন দিতে পারেন, এটা হলো 1 নম্বর, ব্লাড প্রেশার তুলতে হবে আমাকে। 2 নম্বর লো মূলকের হেপারিন, এই বেশি আমি প্রিফার করি না যে পেরিফেরি চিকিৎসাটা করবেন, কারণ তাতে খুব একটা বেশি লাভ হয় না, তাতে টাইম ওয়েস্ট হয়। আর আমাদের দেশের যে অবস্থা, আপনি জান দিয়ে দিলে তো লোকে কোনো করবেন, থ্যাঙ্কস দিবে না, বিপদ আপনার। আচ্ছা, এবার নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা পালমোনারি এম্বোলিজম নিয়ে একটু কোশ্চেন বা অ্যান্সার করে ফেলি 1 মিনিটের ভিতরে।
স্যার রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেইনটা যদি স্যার একটু আবার ইসিজিতে। রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন, এটা ইসিজিতে যদি আপনি দেখেন তিনটা ফিচার, ইসিজিতে মোট তিনটা ফিচার। এক নম্বর হচ্ছে লিড ওয়ানে আর ওয়েভ ছোট, এস ওয়েভ বড়, তার মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। লিড ওয়ানে আর ছোট, এস বড়, নিচের দিকে নেমে গেছে, এক নম্বর হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, তার মানে হাতের রাইট অংশে স্ট্রেন পড়ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এ বি আর, লিড ওয়ানের পাশে যে লিডটা দেখতে পাচ্ছেন এ বি আর, ওখানে সবকিছু ইনভার্টেড থাকে, পি ইনভার্টেড, টি ইনভার্টেড, কিন্তু ওখানে যদি দেখেন যে এসটি এলিভেশন হয়ে বসে আছে, এসটি এলিভেশন প্রবিং প্যাটার্ন, অথবা ওখানে আর ওয়েভ ডমিনেন্ট, আর মানে ওখানে তো এসটাই বেশি হয়, আর থাকি না বলতে গেলে, ওখানে আর উপর দিকে বসে গেছে, এটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন। তাহলে এ বি আর এ আর ওয়েভ যখন উপর দিকে থাকবে অথবা এসটি এলিভেশন হবে, তখন এটা হচ্ছে আর্ট স্ট্রেন প্যাটার্ন, রাইট ভেন্ট্রিকুলার উপর স্ট্রেন করছে। 3 নম্বর হচ্ছে ভি ওয়ান ইন্ডিকেট করে রাইট ভেন্ট্রিকল, ভি ওয়ান এবং ভি2। তো ভি1 এ যদি আর এস আর প্যাটার্ন দেখতে পান, এটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চে আমরা দেখি এরকম আর এস আর প্যাটার্ন, অথবা আর ওয়েভটা বেশি বড় দেন দ্য এস ওয়েভ, আর এর ছোট থাকে, এস ওয়েভ ভি1 এ বড় থাকে, আস্তে আস্তে যত ভি6 এর দিকে আগাতে থাকে তত আর এফ বাড়তে থাকে, ভি এস ছোট হতে থাকে, কিন্তু এখানে আর এফ এ আর বড় থাকবে, এস ছোট থাকবে। এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে লিড ওয়ানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, এ বি আর এ পজিটিভ ডিফ্লেকশন, আর এফ ভি1 এ আর এফ বড় থাকবে। এই তিনটা যদি থাকে তাহলে আপনি মোটামুটি শিওর হয়ে যেতে পারেন যে এটা একটা রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাচ্ছি টেনশন নিউমোথরাক্স। টেনশন নিউমোথরাক্স সম্পর্কে আপনারা সব জানেন, এটা সাডেন সিভিয়ার হবে, এবং এখানেও একেবারে বুক ব্যথা, শ্বাসকষ্ট সবকিছুই হবে। তাহলে আমরা অ্যাকুটেমার সাথে পার্থক্য করবো কিভাবে? প্রথম কথা হচ্ছে এখানে চেস্ট পেইনটা হবে এগেইন প্লুরাইটিক, এখানে হেভিনেস যেটা আমরা বলি ওরকম পেশেন্ট কিন্তু নিজের থেকে বলবে, একটা তীব্র চিলিক দেওয়া ব্যথা, তীব্র একেবারে ব্লেড দিয়ে কেটে দিচ্ছে বা এরকম কিছু একটা পেশেন্ট আঙ্গুল দিয়ে হয়তো অনেক সময় দেখায়, তার সাথে শ্বাসকষ্ট। এবং ইন্টারেস্টিং ব্যাপার, যখন আমরা চেস্ট পেন দেখি রোগীকে শোয়াই দিয়ে সবসময় চেস্ট মুভমেন্টটা কিন্তু আমরা দেখি, যতই বুঝতে পারি আমরা অ্যাকুট এমআই হয়েছে, তারপরেও আমরা পেশেন্টকে শুয়ে দিয়ে চেস্ট পেনটা আমরা দেখি। চেস্ট পেন দেখলে আমরা বুঝতে পারি যে একদিকে চেস্ট পেন কম নড়ছে, সরি একদিকে চেস্ট মুভমেন্ট কম হচ্ছে, যেদিকে চেস্ট মুভমেন্ট কম হচ্ছে ওই দিকটাই পেশেন্টের নিউমোথরাক্স ডেভেলপ করেছে। এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রেও খাটে, ওই যেদিকে হবে ওই দিকে চেস্ট মুভমেন্ট কম হবে। তাহলে হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট শুরু হলো, বুকে ব্যথা কথা বলুক যেভাবেই বলুক না কেন, কোন একটা দিকে যেদিকে বুকে ব্যথা কথা বলছে ওই দিকে চেস্ট মুভমেন্ট কম হচ্ছে, তখনই আমরা বুঝে যাই এটা টেনশন নিউমোথরাক্স। টেনশন নিউমোথরাক্স থেকে অ্যাকুট এমআই বোঝার আরেকটা খুব মজার ব্যাপার আছে। ইয়াং পেশেন্ট যদি খুব তীব্র বুক ব্যথা নিয়ে আসে তাহলে আমরা প্রথমে এটাকে নিউমোথরাক্স ধরেই ইনভেস্টিগেট করি, আর যদি বয়স্ক মানুষ বলে তাহলে আমরা ওটাকে অ্যাকুট এমআই অথবা অ্যাওর্টিক ডিসেকশন ওদিকে চিন্তা করি। কাজে বয়স এবং হেলথের অবস্থাও তো একটা বড় ব্যাপার। ইয়াং ম্যান, লিন অ্যান্ড থিন, সে হঠাৎ করে তীব্র বুক ব্যথা শ্বাসকষ্টের কথা বলছে, তার মানে এটা টেনশন নিউমোথরাক্স আমরা মোটামুটি ধরে নিই। আর যদি পেশেন্টের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট লাগা পরে মানে বুকে ব্যথা লাগা পর থেকে বুকে ব্যথা শুরু হয়েছে, তাহলে তো আমরা আরো ক্লিয়ার এটা ট্রমাটিক কিছু একটা হয়েছে চেস্টে। এই নিউমোথরাক্সের এক্সরেটা আমরা ছোট থেকে দেখে আসছি, মানে 3rd ইয়ার 5th ইয়ার থেকে দেখে আসছি, এটা আপনারা বুঝতে পারছেন। এখানে লেফট সাইডের টেনশন নিউমোথরাক্স হয়েছে। টেনশন বলার কারণ কি, যে মেডিসিন আমরা পুরোটাই শিফট করে গেছে, দেখেন ট্রাকে একটা ডান দিকে চলে গেছে, বাম দিকে একেবারেই ক্লিয়ার লাং ফিল্ড, তার মানে পুরোটাই হচ্ছে যে এয়ার, ওটা প্লুরাল স্পেস, ওখানে নিউমোথরাক্স হয়েছে। কলাস লাং মার্জিন দেখা যাচ্ছে। এরকম আরেকটা এক্সরে দেখেন, এখানে রাইট সাইডে হয়েছে, রাইট সাইডে হওয়ার জন্য এবার চাকিয়ে চলে এসছে বাম দিকে, হ্যাঁ কলাস লাং মার্জিনটা বোঝা যাচ্ছে। তবে এটা দেখতে যত সহজ টেনশন নিউমোথরাক্স, এর মতো আরেকটা জিনিস আছে, একটু আপনাদেরকে দেখাই দিই, সেটা হলো বুলা।
জায়েন্ট বুলা, এই বুলা এবং নিউমোথরাক্স মাঝে মাঝে একরকম মনে হয়। তো নিউমোথরাক্স তো দেখলেন, এখানে যে নিউমোথরাক্স দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাকে দেখাবো জায়েন্ট বুলা, যেটা মনে হয় নিউমোথরাক্স কিন্তু নিউমোথরাক্স না, তার কোনো চিকিৎসা এরকম ক্ষেত্রে ইমিডিয়েট লাগে না। এ হচ্ছে জায়েন্ট বুলা। এখানে যাদের সিওপিডি আছে, বিশেষ করে এমফাইসিমা, বড় ধরনের এমফাইসিমা একটার সাথে একটা রাপচার হয়ে গিয়ে এরকম বিশাল একটা বুলা তৈরি করে, কিন্তু এটা কোনো মেডিস্ট্রামকে শিফট করবে না, এটা অ্যাকুট ডিসনিয়া ওইভাবে তৈরি করে না, নিউমোথরাক্সের মতো এই কি বলবো হিমোডাইনামিক কম্প্রোমাইজেশন করে দিবে না। তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। প্যাটার্নটাও নিশ্চয়ই খেয়াল করছেন, প্যাটার্নটা বোঝা যাচ্ছে এটা এই কনভেক্সিটি আপওয়ার্ড বা সরি আপওয়ার্ড বলছি, আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, এটা দেখে আমরা বুঝতে পারি। ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট একটাই, সেটা হলো বড় একটা নিডল দিয়ে, হোয়াইট বোর্ড নিডল দিয়ে যেদিকে আপনার সন্দেহ হচ্ছে ওদিকে ফুটা করে দিবেন, তখনই বাতাস বেরিয়ে যাবে, পেশেন্ট তখনই রিলিভ। তো আমরা সন্দেহ করি কিভাবে যে টেনশন নিউমোথরাক্স হয়েছে, যেটা আপনাদেরকে বললাম যে একটা ইয়াং পেশেন্ট যখন আপনার কাছে আসলো, ইয়াং পেশেন্ট তার চেস্ট পেন হচ্ছে, ইয়াং পেশেন্টের মানে একদিকে চেস্ট পেন, লিনার চিন, তারপর চেস্ট মুভমেন্ট হচ্ছে না, তখন আমরা যদি দেখি যে পেশেন্টের নেক বেন্ড এনগট হয়ে গেছে, মানে জেভিপি রেস্ট, এরকম পেলে পরে আমরা আরো কনফার্ম হয়ে যাই যে এটা টেনশন নিউমোথরাক্স। অনেক সময় সাইনোসিস বোঝা যায়, পেশেন্ট যদি একটু সাদা সাদা হয় আর কি, একটু ফর্সা ফর্সা হয়, তাহলে আমরা পাবেন। যদি আপনি পালকাসগুলোতে হাইপারডেনিক পাবেন, তারপর যদি স্টেটে বসান তাহলে ওখানে কোনো লাংস সাউন্ড পাবেন না, পেলেও হয়তো অনেক কম পাবেন, না পাওয়ার মতোই হয় আর কি। এগুলো পেলে সঙ্গে সঙ্গে ওই দিকে একটা হোয়াইট বোর্ড নিডল আমরা ঢুকাই দিই। ঢুকানোর রাস্তাটা হচ্ছে যে দিকে হচ্ছে, ধরেন আমার পাখার কথা আমি বলছি লেফট সাইডে হলো, তাহলে লেফট সাইডে আপনি নিডল ঢুকাবেন, এটা ঢুকাবেন সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এটা মিড ক্ল্যাভিকুলার লাইন, ক্ল্যাভিকুলার মিড পয়েন্টে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আপনি নিডল ঢুকাবেন। যখন নিডল ঢুকাবেন তখন মাঝে মাঝে আপনি হিসিং সাউন্ড পাইতে পারেন, মানে বাতাস যে বেরিয়ে আসছে একটা এরকম শব্দ যদি আপনি খেয়াল করেন তাহলে পাবেন। আর আমার পার্সোনাল একটা পদ্ধতি আছে, এটা আমি বলছি না যে এটা রেকমেন্ডেড, আমার ব্যক্তিগতভাবে আমি করি। হোয়াইট বোর্ড নিডল ঢুকালে আমি সামনে একটু তুলা ধরে রাখি, তুলা কটন, এই কটনটা ওখান থেকে সরে আসে, মুখ থেকে মানে ভিতর থেকে যে বাতাস আসছে, বাতাস বেরিয়ে এসে ওই হুইস্ট অফ কটনটাকে সরায় ফেলে, তখন আমি কনফার্ম হই যে বাতাসটা বের হচ্ছে। এই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি দেখবেন যে পেশেন্ট ইমিডিয়েট রিলিফ হয়ে যায়। এরপর আপনি ওয়াটার সিল ড্রেনেজ দেওয়া লাগবে, সেই জন্য আপনি এই থোরাসিক সার্জনকে রাখবেন, অথবা আপনি ওয়াটার সিল ড্রেনেজ দিয়ে আপনি এটা পাঠিয়ে দিবেন, যেহেতু অপারেশন করা লাগবে হায়ার সেন্টারে পাঠিয়ে দিবেন। মাথায় রাখবেন হাই ফ্লো অক্সিজেন, মেকানিক্যাল ভেন্টিলেটর এগুলো দিতে যাবেন না। আপনি যত অক্সিজেন দিবেন, হাই ফ্লো অক্সিজেন দিবেন, এই সবগুলো আবার প্লুরাল স্পেসে জমা হবে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা শেষ করে ফেলি। স্যার এখানে যদি রোগী রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে, জি, সেক্ষেত্রে কি কোনো মানে অক্সিজেন কোনো কিছুই কোনোভাবেই দেওয়া যাবে না? অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন দিতে পারবেন না, হাই ফ্লো, হাই ফ্লো দেওয়া যাবে হ্যাঁ ওটা দেওয়া যাবে না। আপনি লোক দেখানোর জন্য আপনি লো ফ্লো অক্সিজেন কোনো রকম দিলেন, কিন্তু যতক্ষণ হোয়াইট বোর্ড নিয়ে ফুটা না করে দিচ্ছেন ততক্ষণ রোগী জি। বাঁচবে না। আচ্ছা। ওটা তো আপনি এক্স রে করে কনফার্ম হয়ে দিবেন, এক্স রে তো জি অবশ্যই করা লাগবে। রাইট, ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, কার্ডিয়াক টেম্পোরেট এটা হচ্ছে হার্টের চাপ আসে, মানে পেরিকার্ডিয়াল ইনফেকশনটা যখন অতিরিক্ত বেশি চাপ ফেলে দেয়, অনেকখানি ফ্লুইড জমবে এমন না, মডারেট পেরিকার্ডিয়াল ইনফেকশন হলো, সিভিয়ার না মডারেট, কিন্তু এত র্যাপিড জমে গেছে যে এটা হার্ট কোপ আপ করতে পারেনি। অল্প অল্প করে দীর্ঘদিন ধরে যদি সিভিয়ারও জমে তাহলেও কার্ডিয়াক টেম্পোরেট নাও হতে পারে।
হঠাৎ করে যদি জমে যায়, অথবা এতটাই জমেছে যে হার্টকে চাপ দিচ্ছে। হার্টকে চাপ দিলে প্রবলেমটা কি, হার্টের আগে কলাপস করবে, হার্টের ভিতরে যে ব্লাড ভেসেল গুলো ঢুকছে বা বের হচ্ছে, যেমন সুপারিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা হার্টের ভিতরে ঢুকে, ছবিটা খেয়াল করে দেখেন, সুপারিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা গুলো চেপে গেছে, কিঙ্কিং হয়ে গেছে। তো এটা যখন কিঙ্কিং হয়ে যাবে তখন হার্টের ভিতরে তো ব্লাড ঢুকবে না, ঢুকলে অনেক কম ঢুকবে। তারপর যে হার্ট থেকে ব্লাডটা বের হবে, এওয়াটাকে হয়তো চাপ দিয়ে বন্ধ করতে পারবে না, এওয়াটা অনেক মোটা, কিন্তু পালমোনারি আর্টারিকে চাপ দিতে পারবে। পালমোনারি আর্টারিটা ওই তুলনায় অনেক পাতলা ওয়ালটা। কাজে যদি হার্টের ভিতরে ব্লাড ঢুকতে না পারে, হার্ট থেকে ব্লাড বের হতে না পারে, তার ডেফিনেটলি পেশেন্ট একটা কার্ডিওজেনিক শকে চলে যাবে, তখন পেশেন্ট খুব দ্রুত অবনতি হয়। তো এই হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্টের বৈশিষ্ট্য। কার্ডিয়াক টেম্পোনেন্ট বুঝবো কিভাবে? কার্ডিয়াক টেম্পোনেন্ট আর টেনশন নিউমোথরাক্স বুঝার বুদ্ধি মোটামুটি একই রকম। পেশেন্ট সাডেন দেখবেন যে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা যত্ন না বলবে, তার চেয়ে শ্বাসকষ্টটাই এগুলোতে বেশি। পেশেন্টের শ্বাসকষ্ট হঠাৎ করে বেশি হবে, পেশেন্টের নেক ভেন এনগর্স করে যাবে, নেক ভেন ফুলে উঠবে। এবং একই ব্যাপার, আপনি যখন স্টেটস দিবেন বুকে, তখন আপনি দেখবেন হার্ট সাউন্ডটা পাচ্ছেন না, আর পেলেও অনেক সিবল। তো একটা পেশেন্টের সাডেন শ্বাসকষ্ট শুরু হলো, পেশেন্টের নেক ভেন এনগর্স আপনি দেখতে পাচ্ছেন, নেক ভেন ফুলে উঠেছে। আর আপনি স্টেটে বসে যদি পান যে হার্ট সাউন্ড পাচ্ছেন না বা খুবই আস্তে আস্তে পাচ্ছেন, তো মানে কি বলবো, ফিবল, খুব ফিবল পাচ্ছেন, অনেক দূর থেকে আসছে এরকম মনে হচ্ছে, তাহলে এটা কার্ডিয়াক টেম্পোনেন্ট। যদি আপনি হার্ট সাউন্ড নর্মাল পান কিন্তু লাং সাউন্ড, কোনো ভেসিকুলার সাউন্ড পাচ্ছেন না, তাহলে টেনশন নিউমোথরাক্স। তো এই হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট এবং টেনশন নিউমোথরাক্স বোঝার উপায়, খুব কাছাকাছি বৈশিষ্ট্য এবং বোঝা তারপর খুব সহজ। আচ্ছা, তাই এটা তো আমরা বলি ফেলছি আপনাদেরকে, কিভাবে বুঝবেন আপনি। এক্সরেতে এটাও আপনার আমরা দেখে আসছি, তাই না? 50 থেকে আমরা দেখে আসছি যে কার্ডিয়াক সাইডও অনেক এনলার্জ হবে, একটা কলসির মতো লাগবে বা পিচার শেপ বা যেটাই বলেন না কেন, ডানে বামে দুই দিকে সমান ফুলে থাকবে। হার্টের বর্ডারটা হবে একেবারে অ্যাকিউট, মানে পেন্সিলের আকার মতো, এবং পালমোনারি ভাস্কুলার মার্কিং গুলো খুবই কম থাকবে, অলমোস্ট থাকবে না বললেই চলে, প্রুনিং আমরা বলি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাইও না। এই হচ্ছে টিপিক্যাল কার্ডিয়াক টেম্পোনেন্ট, তার এক্সরে। ইসিজি যখন খুব সিরিয়াস হয়ে যায়, তখন ইসিজিতে একটা মজার ধরা পড়ে। আপনি একদম নিচের, সবচেয়ে নিচের যে ট্রেসিংটা ওইটা দেখেন, লিড B5 এর একদম নিচেরটা, একটা কমপ্লেক্স বড় একটা ছোট, এভাবে অল্টারনেটিভলি বড় ছোট বড় ছোট বড় ছোট এভাবেই চলছে। এটাকে আমরা বলি টোটাল ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, TEA, টোটাল ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এটা হচ্ছে প্যাথোগনোমোনিক ফর কার্ডিয়াক টেম্পোনেন্ট। কার্ডিয়াক টেম্পোনেন্ট যে হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ। লো ভোল্টেজ ইসিজি থাকতে পারে, লো ভোল্টেজ ইসিজি উইথ ট্যাকিকার্ডিয়া, এটাও এর পক্ষে যাবে, কার্ডিয়াক টেম্পোনেন্টের পক্ষে। তবে প্যাথোগনোমোনিক বা কার্ডিনাল ফিচার নাও হতে পারে। টেনশন নিউমোথরাক্সও আপনার লো ভোল্টেজ ইসিজি এবং ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, কিন্তু এরকম ছোট বড় অল্টারনেটলি যখন আপনি এরকম কমপ্লেক্স পাবেন ইসিজিতে, আপনি কনফার্ম এটা কার্ডিয়াক টেম্পোনেন্ট। তখন আপনাকে ফ্লুইড ড্র করতে হবে। এটা ফ্লুইড ড্র না করে আপনি পেশেন্টকে যতই অক্সিজেন দেন, অ্যাসপিরিন দেন, এগুলো কোনো কাজে লাগবে না। অ্যাসপিরিন দিলে একটা বিপদ হতে পারে, আপনি তো জানেন না যে কার্ডিয়াক টেম্পোনেন্ট কিসের জন্য হয়েছে। যদি এরকম হয় যে হিমোপেরিকার্ডিয়াম, মানে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্টটা হয়েছে ওখানে ব্লাড জমে গিয়ে, তাহলে অ্যাসপিরিন দিলে হয়তো আরো পেশেন্ট দ্রুত মারা যাবে। ইকো করে যেটা আমরা বুঝি, এটা আপনাদের ওখানে তো কার্ডিওলজিস্ট থাকার কথা না, বুঝবেন না। আমরা দেখবো যে কি করে ট্রিটমেন্ট মানে করতে হয়। আমরা তখন একটা এই 50cc সিরিঞ্জ যদি পারা যায় আমরা ঢুকাই দিব ওখানে, 50cc সিরিঞ্জ বা যেটাই হয় না কেন, হোয়াইট বোর্ড নিডিল একটা দিব। তবে এটা ক্যানুলা, নিডিল না ক্যানুলা। ক্যানুলাটা আমরা ঢুকাবো এপিগ্যাস্ট্রিক রিজন দিয়ে, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টুয়ার্ডস দ্য লেফট স্ক্যাপুলা, এই ডিরেকশনে। আমাদের নিডিলের ডিরেকশনটা হবে আপওয়ার্ড উপর দিকে, ব্যাকওয়ার্ড একটু পিছন দিকে, এবং ডিরেকশনটা টুয়ার্ডস দ্য টিপ অফ দ্য লেফট স্ক্যাপুলা, বাম দিকে স্ক্যাপুলার টিপ ওই দিকটা ফলো করে আমরা নিডিলটা ঢুকাতে থাকবো। অল্প অল্প করে ঢুকাবো, যে দেখবো যে ফ্লুইড চলে আসছে তখন আর ঢুকাবো না, তখন আমরা ক্যানুলাটা যেটা আমরা বের করে ফেলি, নিডিল পোর্শনটা ওটা বের করে ফেলবো, ফ্লুইড বেরোতে থাকবে। যখন ফ্লুইড বেরিয়ে যাবে পেশেন্ট খুব র্যাপিডলি ইমপ্রুভ করে।
মানে আপনার চোখের সামনে দেখবেন যে পেশেন্টের ডিসনিয়া চলে গেল, নেক বেন্ড যেটা এনগট ছিল এনগট ভালো হয়ে গেল। যদি পেশেন্টের সাইনাস থাকে তাও সাইনাসের ডিসঅ্যাপিয়ার করে যাবে, চোখের সামনে ঘটে, এগুলো খুব র্যাপিডলি হয়। এরপর আপনি ওটাকে কার্ডিওলজিস্টকে কাউকে কল করবেন বা তখন রেফার করে দেবেন। আপনার কাজ হচ্ছে এইটুকু শুধু। কোনো কোশ্চিন থাকলে বলে দেন। এই ইসোফেজিয়াল রাপচারটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। স্যার এই ট্যাপিং এর জন্য কি স্যার আমরা প্রাইমারি হেলথ সেন্টারে এটা করতে পারি স্যার? হ্যাঁ, করতে পারবেন। ওটা অবশ্যই একবার দেখলে হয়তো সহজ হতো। আমরা যখন ইন্টার্নশিপ ছিলাম, ইন্টার্নি করতাম 1900 কত সালে, 90 সালে ইন্টার্ন করেছি আমরা। তো তখন আমরা ওয়ার্ডে করতাম, তাও তো ক্যানুলা দিয়ে না, ওয়ার্ড বোর্ড নিয়ে করতাম। তখন তো মনিটর নাই, কিছু নাই, সরকারি হাসপাতালের অবস্থা তো বুঝেনি। তো এটা রিস্ক নিয়ে করতে হবে, উপায় নাই আর কি। প্রাইমারি তো করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে ইসোফেজিয়াল রাপচারটা শুরু করি। ইসোফেজিয়াল রাপচারটা ওটা আরো সহজ বোঝাটা। বেশিরভাগ ইসোফেজিয়াল রাপচার ঘটে দুইটা কারণে। এক নম্বর হচ্ছে এন্ডোস্কোপি, বা আপনি যখন ইন্টুবেশন করবেন, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন অথবা এন্ডোস্কোপি, অথবা যদি এত আনাড়ি হাত হয় তাহলে এন্টিটিভ ঢোকাতে গিয়ে হতে পারে। তো সোজা কথা হলো, আপনি ইসোফেগাসে বা ওইসব এলাকাতে আপনি কোনো ইনস্ট্রুমেন্টেশন করবেন, তখন এই গন্ডগোলটা ঘটে। যখন দেখবেন ইনস্ট্রুমেন্টেশন করতে গিয়ে আপনার হঠাৎ করে পেশেন্টের কাশি, বমি, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, বুকে ব্যথা শুরু হয়ে গেল, তখন আপনি মোটামুটি কনফার্ম দিয়ে ইসোফেজিয়াল রাপচার হয়েছে। আর একটা পদ্ধতি হচ্ছে যখন কেউ ভিগোরাসলি হাঁচি কাশি দেয় তখন। তো হাঁচি কাশি দিয়ে বাঙালির ইসোফেগাস রাপচার হবে এরকম আশা করা মুশকিল। তাহলে মসজিদে ধরেন সব লোকের ইসোফেগাস রাপচার হয়ে যেত, যে হারে কাশি দেয় সবাই। তো তারপরে তো আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্রেনুয়াস কাশি বা হাঁচি দিলে হতে পারে, এই একটা। তো এই হচ্ছে ইসোফেজিয়াল রাপচারের বৈশিষ্ট্য। পেশেন্টের চেস্ট পেইন বলেন, শ্বাসকষ্ট বলেন, যা কিছু হবে, এটা সাডেন হবে, বমি হবে এই সঙ্গে। এবং ইন্টারেস্টিং ফিচার, আপনি এই পেশেন্টের যদি গলায় হাত দেন, গলায় বা আশেপাশে এরকম হাত দেন, তাহলে আপনি এমপাইসিমা পাবেন। হাতে দেখবেন কচকচ করছে, তার মানে চামড়ার নিচে বাতাস জমেছে, এই জিনিসটা পাওয়া যায়। এবং বেশ ভালো ক্ষেত্রেই পাওয়া যায়। সম্ভবত আমার ধারণা মতে 50% ক্ষেত্রেই এটা পাবেন আপনি। তো আগে বলছি, আপনার কোনো ইনকিউবেশন করতে গেলে এরকম পাওয়া যেতে পারে, স্ট্রেন হলে পাওয়া যেতে পারে। ওইসব এলাকায় যদি আপনার সুপার মেজিস্ট্রিয়াম কোথাও যদি আপনার ম্যালিগনেন্সি থাকে, তার জন্য হতে পারে। কি পাবেন? স্বাভাবিক যে লাংসের দিকে এটা রাখতে করবে, ওই দিকে আপনি বেড সাউন্ড কম পাবেন, পেশেন্টের হার্ট রেট বাড়বে, সাবক্লিনিক এমফাইসিমা পাবেন। এবং এখানে একটা টিপিক্যাল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা অন্য কোনো পরীক্ষা করে যেমন ইসিজি বা এগুলো করে তেমন কিছু পাবো না যদি টেস্ট পেন হচ্ছে। কিন্তু প্লুরাল ফ্লুইড যদি আমরা ড্র করি, তাহলে পিএইচ কম পাওয়া যায়। পিএইচ কম পাওয়া যায়, এটা একটা বড় ব্যাপার। মানে অ্যাসিডিক পিএইচ পাওয়া যায়। তো এটা হয়তো সব ক্ষেত্রে প্রযোজ্য না, তবে এটা ডায়াগনস্টিক, এই জন্য আপনাদের কাছে একটু জানাই রাখা। আসলটাতে এক্সট্রাতে কি পাবেন? এক্সট্রাতে আপনি সাবকিউটেনিয়াস এমফাইসিমা পাবেন। কোন জায়গাতে আমি তো দেখাতে পাচ্ছি না, আমার মোবাইলে করছি, কিভাবে মোবাইলে দেখাতে হয় আমি জানি না, কোনো অ্যারো আছে কিনা। আমি আপনাদেরকে বর্ণনা দিই, আপনারা দেখেন টের পান কিনা। এটা খুবই সূক্ষ্ম একটা ফাইন্ডিং, কিন্তু যদি পেয়ে যান তাহলে এর থেকে আর কিছু পাবেন না ভালো। সেটা হলো আপার আমাকে সরি, বাঙালি ফোন করলে ফোন করতে থাকে আবার, মানে যখন আপনি না কেটে দিবেন কি আমার ফোন তো ফোন করবে, জাতিতে আমরা বাঙালি। আচ্ছা, সরি সরি অ্যাবাউট দিস। সরি।
বিরক্তিকর। তো আপনার দেখেন আপার মেডিসিনিয়ামে হার্ট বর্ডার বরাবর আপনি অ্যাওর্টার দিকেও খেয়াল করতে পারেন, রাইট বর্ডার বরাবর। কিন্তু আমি আবারও বলছি প্যারাট্রাকিয়াল বা ওই যে যেখানে অ্যাওর্টিক নাকল আছে ওই বরাবর যদি আপনি দেখেন ছোট্ট একটা এয়ার লেভেল দেখতে পাবেন। একটা মনে হচ্ছে যেন ছোট্ট একটা এয়ার লেভেল ওই জায়গাগুলোতে লাইন ধরে আছে। আপনারা দেখি দেখতে পাচ্ছেন এটা ব্যাপারটা? আমি দেখাতে পারলে ভালো হতো। যদি দেখতে না পেয়ে থাকেন আমি আরেকটা দেখাই আপনাদেরকে। অ্যারো বরাবর দেখেন একটা এয়ার লাইন দেখতে পাবেন। হুম, জি স্যার, জি পাচ্ছেন কি? জি স্যার। হ্যাঁ, জি এই এয়ার লাইনটা যদি দেখতে পান হাতে বর্ডার বরাবর আপার হোক লোয়ার হোক ডানে বামে একটা থিন এয়ার লাইন যদি দেখতে পান এটা ইসোফেজিয়াল রাপচার, এটা কনফার্ম। আরেকটা জিনিস পাওয়া যায় আপনার এই এক্সরেতে দেখবেন হার্ট যে বসে আছে ডায়াফ্রামের ওপরে, নিচের ডায়াফ্রামটা খেয়াল করেন, রাইট ডায়াফ্রাম লেফট ডায়াফ্রাম দেখতে পাচ্ছেন, কিন্তু মাঝখানে হার্ট এবং অ্যাবডোমেন একসাথে হয়ে গেছে না, এখানে কিন্তু কোনো নাই। ডায়াফ্রামের উপর যে বসে আছে এমন কোনো দাগ নাই যেটা দিয়ে আমরা হার্ট এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি হ্যাঁ, আলাদা করতে পারি, তাই না? ডিমার্কেশন নাই। কিন্তু যখন এরকম ইসোফেজিয়াল রাপচার হবে তখন আপনি একটা লাইন দেখতে পাবেন, তখন ডায়াফ্রামের কন্টিনিউটি থাকে না। এই দেখেন, টের পাচ্ছেন কিনা, একটা লম্বা একটা জি লাইন হার্টের নিচ দিয়ে গেছে। হুম, এটাকে বলে কন্টিনিউয়াস ডায়াফ্রামেটিক সাইন, কন্টিনিউয়াস ডায়াফ্রাম। এই জিনিসটা পাওয়া যাবে যদি ইসোফেজিয়াল রাপচার হয়। এবং এবারে একটু খেয়াল করে দেখেন হার্টের লেফট বর্ডার বরাবর একটা হালকা হলেও একটা ভেঙে ভেঙে হলেও আপনি একটা এয়ার লাইন দেখতে পাবেন। পেছনে একটু খেয়াল করে দেখেন আপনারা, হুম, তার সাথে কন্টিনিউয়াস ডায়াফ্রামেটিক সাইন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ইসোফেজিয়াল রাপচারের চিহ্ন। দেখতে পেয়েছেন তো আপনারা? জি ডিমার্ক নিচেরটা আচ্ছা, এখানে দেখেন কন্টিনিউয়াস ডায়াফ্রামেটিক সাইন আর একটা পাবেন। কোনো স্বাভাবিক নর্মাল এক্সরেতে বা এক্সরেতে আপনার যক্ষা ক্যান্সার যাই থাকুক না কেন আপনি কন্টিনিউয়াস ডায়াফ্রাম পাবেন না, এক্ষেত্রে পাওয়া যায়। এখানে শুধু কন্টিনিউয়াস ডায়াফ্রামেটিক সাইনটাই পাওয়া যাচ্ছে। তবে হার্টের অ্যাপেক্সে দেখেন হালকা একটা এয়ার লাইন দেখা যাচ্ছে এরপরেও। জি স্যার। এই জায়গাটা খেয়াল করে দেখেন, এখানে ডায়াফ্রামটা কন্টিনিউয়াস না হলেও হার্টের লেফট বর্ডারে একটা পাওয়া যাচ্ছে, হাইলামের কাছে একটা এয়ার লাইন দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো আপনারা পরে একটু খেয়াল করে দেখে নেবেন। এটাই হচ্ছে ইসোফেজিয়াল রাপচারের এক্সরে চিহ্ন। ইমিডিয়েট ট্রিটমেন্ট কি করবেন? ইমিডিয়েট ট্রিটমেন্টটা খুবই সহজ, যেহেতু ইসোফেগাসে আমাদের অ্যাসিড থাকে, খাবার যাচ্ছে নিচ থেকে অ্যাসিড উঠানামা করবে, কাজেই অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আইভি প্রোটন পাম্প দিবেন, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ খাবার দাবার যা আছে এগুলো তো সব লাং ক্যাভিটিতে মেডিস্ট্রামে ঢুকবে, ঢুকে ইনফেকশন করবে, সেপসিস করবে, কাজেই আপনাকে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে। যতক্ষণ ইসোফেগাস ঠিক না হচ্ছে ততক্ষণ ওই মানুষটা খেতে পারবে না, কাজেই তাকে নিউট্রিশনাল সাপোর্ট একটা দেওয়া লাগবে। তবে প্যারেন্টেরাল এক্ষেত্রে আবার দিয়ে দিন না, এন্টিটিউব দিয়ে দিন না। যে জায়গা ছেড়ে গেছে, যে জায়গা অপারেশন করতে হবে ওই জায়গাতে কোনো টিউব বা কোনো কিছু দেওয়া যাবে না, আমরা প্যারেন্টেরাল নিউট্রিশন দিব, মুখে সব ধরনের খাবার বন্ধ রাখবো। এরপর আমরা সার্জনদেরকে রেফার করব। এইটুকুই। আইভি অ্যান্টিবায়োটিক একদম এনপিও টিল ফার্দার অর্ডার। কোন রকম ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দেওয়া যাবে না, পেশেন্টকে প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়া লাগবে, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি রেফার করে দিবেন। এই বেশি কিছু করার নাই। তো সার্জারি কখন করতে হবে না হবে এটা রেফারে যখন হাই সেন্টারে যাবে, হায়ার সেন্টারে ওরা সিদ্ধান্ত নেবে, এটা আমাদের দেখার ব্যাপার না। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের সবকিছুতেই সন্দেহ করতে হবে, এটা হতে পারে ওটা হতে পারে, তীব্র সন্দেহ রোগীর জীবন বাঁচাতে পারে, এই হচ্ছে আমার ফাইনাল কথা। তবে সন্দেহটা করব আমরা রোগীর উপরে, আমাদের ফ্যামিলি মেম্বারের উপর না। থ্যাংক ইউ। জি কোনো কোশ্চেন না থাকলে 1 মিনিট পরে আমরা হয়তো বন্ধ করে দিতে পারি, দেখেন কোন যদি কোশ্চেন থাকে। স্যার ওই অ্যাওর্টিক জি। ডিসেকশন মানে ডায়াগনোসিস মিস হলে তো বেশি রিস্ক মনে হচ্ছে। আমি বুঝতে পারছি, একটু জোরে বলবেন প্লিজ। স্যার অ্যাওর্টিক ডিসেকশন স্যার এটা জি। ডায়াগনোসিস কনফার্ম কিভাবে করতে? সিটি স্ক্যান করে, সিটি স্ক্যান ছাড়া করতে পারবেন না কনফার্ম।
জি, আমরা কি শেষ করতে পারি? স্যার অনেক সময় অনেক রুগী স্যার মানে এই একুট করোনারি সিনড্রোম এইভাবে ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকদিন পরে দেখা গেলো যে আসলে তার হার্টে কোনো সমস্যা নাই, এটা মানে মাস্কুলোস্কেলেটাল পেইন, এটা হয় কেন স্যার? মাঝে মাঝে দু একটা আমার এক আত্মীয় এরকম কার্ডিওলজিস্ট দেখাইছে, এখন দেখা যাচ্ছে না তার চেস্টে কোনো সমস্যা নেই আসলে, তার হচ্ছে হ্যাঁ, যে এটা তো আমাদের, এটা আমি আপনাকে কখন বলছি, আমার চেম্বারে প্রতিদিন প্রায় সব মাস্কুলোস্কেলেটাল পাই এবং বিভিন্ন জায়গা থেকে হার্টের চিকিৎসা পেয়ে আসছে। যদি হার্টের চিকিৎসা কিছু না করার থাকে আমরা সব বন্ধ করে দিব, স্বাভাবিক। হার্টে কিছু নাই এটা প্রমাণ করার জন্য ইকো এবং ইটিটি এই দুইটা যথেষ্ট। ইকো এবং ইটিটি নর্মাল, তার মানে হার্টে কোনো অসুখ নাই, এই চিন্তা করে আমরা সব কার্ডিয়াক ড্রাগ গুলো বন্ধ করে দিতে পারি। আর তার বুকে ব্যথা কেন হচ্ছে তা হাজার কারণ থাকতে পারে, আমরা পাঠিয়ে দিব রিউমাটোলজিস্টের কাছে বা কমপক্ষে ফিজিক্যাল মেডিসিন। কার্ডিওলজিস্ট যারা আছে, তারা এটা এত কিছু মিস করে কেন, ওভার ডায়াগনোসিস করে কেন, ওভার ডায়াগনোসিস হয়। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা হাল কি হয়েছে ওটা নিয়ে যদি ক্লাস থাকে আপনার চমকায় যাবেন। আমরা তাহলে শেষ করি। জি স্যার, জি ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আমি আপনাদের কাছে এটা পাঠিয়ে দেবো এই লেকচারটা। ওকে, জি স্যার, আল্লাহ হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।